আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ডক্টর সজীব হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। জানিয়ে দিব ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তারেক রহমানকে অব্যাহতি। আরো জানিয়ে দিব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত, বলছে মির্জা ফখরুল। এবং আরো জানিয়ে দিব দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ, ইলিশ রপ্তানি অনুমতি মৎস্য উপদেষ্টা। এদিকে বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ। সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে ফের বিএসএফ এর কাটাতারে বেড়া নির্মাণ চেষ্টা, বিজেপির বাধা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ডক্টর সজীব হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চিকিৎসক সজীব সরকারকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। রবিবার ২২ সেপ্টেম্বর নিহত সজীবের বাবা আব্দুল হালিম সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দায়ের করছেন বলে জানিয়েছে প্রসিকিউটর গাজী এস এম তামিম। ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজকেরটি সহ মোট ২৯টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ১১টি চিফ প্রসিকিউটরের বরাবর জমা দেওয়া হয়েছে, বাকিগুলো তদন্ত দাখিল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ১৮ জুলাই নিহত সজীব সরকার তার ভাই আব্দুল্লাহকে উত্তরা এলাকায় একটি মাদ্রাসা থেকে তার নরসন্দী বাড়িতে আনার উদ্দেশ্যে গেল প্রতিপথে গুলিবিদ্ধ হয়ে মারা যান। উত্তরা আজমপুর রাজ্য কমার্শিয়াল মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে এমন ঘটনা ঘটে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি। জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা দেওয়ায় অভিযোগে শাহবাগ থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি আদেশ দিয়েছিল আদালত। রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম আদালতের ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে গ্রহণ না করে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এই তথ্য নিশ্চিত করছে। গত ২৯ জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন। রবিবার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল, তবে আদালত এ বিষয়ে আদেশ না দিয়ে অভিযোগপত্রে আমলে না নিয়ে তাকে অব্যাহতি আদেশ দেন। প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতীয়তাবাদীদের জাতির পিতা বলে ঘোষণা দেওয়ার অভিযোগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, শাখার ছাত্রলীগের উপ ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম। ২০২৩ সালের ২রা ডিসেম্বর মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উপ পরিদর্শক হাসানুজ্জামান আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সাহসপূরক অভিযোগপত্র দাখিল করেন। মামলার অভিযোগে বলা হয়, বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডনে আয়োজিত এক কর্মী সভায় বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বলেন, আজ এই সভায় তারা উপস্থিত আছেন, আজ এই সভায় ক্যামেরার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী কি আমরা সিদ্ধান্ত নিতে পারি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়বাদীদের জাতির পিতা। আমাদের শহীদ নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালির জাতির না, বাঙালি সহ ৫৫,১২৬ বর্গ মাইলের মধ্যে যত জাতি বাস করে, যারা বাংলাদেশের জাতির পরিচয় বহন করে, যারা নিজেদের বাংলাদেশী হিসেবে পরিচয় দেয়, সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা, বাংলাদেশের জাতীয়তাবাদের জাতির পিতা। আমরা কি সবাই মিলে এই প্রস্তাব নিতে পারি? তাহলে আজ থেকে সিদ্ধান্ত হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে জাতীয়বাদের জাতির পিতা। অভিযোগে আরো উল্লেখ করা হয়, কর্মী সভায় তারেক রহমান বাংলাদেশের চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এমন মন গড়া মিথ্যা তথ্য সংবলিত উদ্ধৃত যুক্তি দেন। তিনি জাতির পিতাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের করে ইতিহাসে বিকৃতি করার চেষ্টা করছেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত, বলছে মির্জা ফখরুল। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে আরো গভীর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। রবিবার বিকেলে ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওয়াহিদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান জানায়, বিএনপি বিকেলে মহাসচিবের নেতৃত্বে ভারতীয় হাই কমিশনের ২ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়।
দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ, ইলিশ রপ্তানির অনুমতি, বলছে মৎস্য উপদেষ্টা। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ, বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা রপ্তানির অনুমোদন দিয়েছে। এটা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে দিয়েছে। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সে অনুযায়ী তারা করছে। তাদের তো আমি রাজি করতে পারি না। ফরিদা আক্তার বলেন, অনুরোধের পরিপ্রেক্ষিতে এটি বাণিজ্যিক মন্ত্রণালয় দিয়েছে, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখানে সেই কমিটমেন্ট আগের মতোই আছে। বাংলাদেশের মানুষের ইলিশ প্রত্যয় যেন নিশ্চিত করতে পারি আমরা। দাম বাড়ালে রপ্তানি নিরুৎসাহিত করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যদি দাম বাড়ে সে বিষয়ে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার না। আমি আহ্বান জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না। রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ে আছে বলে উল্লেখ করেন ফরিদা আক্তার। বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ। বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সূত্র জানায়, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খতিব রুহুল আমিন বাইতুল মোকাররম মসজিদে আসছিলেন না। সরকার পতনের 6 সপ্তাহ পর গত শুক্রবার জুমার নামাজ পড়াতে তিনি মসজিদে যান। তখন মুসল্লিদের একাংশ তার পেছনে নামাজ না পড়ার ঘোষণা দেন। এ নিয়ে খতিবের পক্ষ ও বিপক্ষ দল হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়েছে। সীমান্তে ফের বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, বিজেপির বাধা। জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা চালিয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির বাধার মুখে বিএসএফ এর সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় পরিপ্রেক্ষিতে আজ রোববার দুপুরে বৈঠকে সেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এর আগে পাঁচবিবি উপজেলার ধনঞ্জি উপজেলার উমচা ঘোনাপাড়া সীমান্তে গত 19 সেপ্টেম্বর সন্ধ্যায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। পরে বিজেপির বাধার মুখে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখেন বিএসএফ এর সদস্যরা। তবে বিজেপি বলছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, পরিস্থিতি শান্ত রয়েছে। জানা গেছে, সোনাতলা সীমান্ত 279 এবং 280 নম্বর মেইন এবং সাব পিলার এলাকায় বিএসএফ এর কাঁটাতারে বেড়া দিতে এসে বাধা দেয় বিজেপি। পরে বিজেপির বাধায় বেড়া না দিয়ে বিএসএফ ফিরে যায়। এসব তথ্য নিশ্চিত করছে বিজেপির হাটখোলা বিউপি কমান্ডার সাইদুল বারী। স্থানীয়রা জানায়, সোনাতলা সীমান্ত এলাকায় মেইন পিলার 279 এবং সাব পিলার 9 থেকে 47 এবং মেইন পিলার 280 এর সাব পিলার 1 থেকে 15 পর্যন্ত কাঁটাতারে বেড়া রেখেছে। পিলার থেকে ভারতের অভ্যন্তরে 50 থেকে 100 গজ দূরত্ব বাঁশের বেড়া ছিল। শনিবার রাতে মেইন পিলার 280 এর সাব পিলারের থেকে 12 থেকে 13 এলাকায় বাঁশের খুঁটি তুলে সেখানে কাঁটাতারে বেড়া দিচ্ছিল বিএসএফ এর। খবর পেয়ে হাটখোলা বিওপির ক্যাম্পের বিজেপি সদস্যরা বিএসএফ কে বাধা দেয়। তখন তারা কাজ বন্ধ করে চলে যায়। স্থানীয় বাসিন্দারা খায়রুল ইসলাম বলেন, আমাদের গ্রামে অদূরে ভারতীয় সীমান্ত রক্ষীর রাতের বেলা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছিল। এ সময় বিজেপির বাধার দিলে তারা বেড়া দিতে ব্যর্থ হয়। দুইবার এমন ঘটনায় আমরা আতঙ্কিত। সারা রাত আমাদের ঘুম হয়নি। কখন যে কি ঘটে যায় সেটাই চিন্তার। বিজেপির হাটখোলা বিউপি কমান্ডার সাইদুল বারী বলেন, বৃহস্পতিবার এই শনিবার রাতে বিএসএফ সীমান্ত কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজেপির সদস্যরা কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে বিএসএফ এর অধিনায়কের সঙ্গে কথা হয়েছে। সীমান্ত এলাকায় এখন শান্ত রয়েছে, আতঙ্কিত হওয়ার কিছুই নেই।